আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা কন্টেন্ট নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে যে কানাডায় কাদের আসা উচিত না। সো আপনারা জানেন আমি সবসময় পজিটিভ মেসেজগুলো শেয়ার করার চেষ্টা করি। কানাডা আসলে ইজ এ ভেরি গুড কান্ট্রি ফর স্টুডেন্ট ভিসা। কানাডা বর্তমানে মাইগ্রেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবসময় পজিটিভ ইনফরমেশন, পজিটিভ নিউজগুলো দিয়ে থেকে সব ধরনের যা ইনফরমেশন আমার সামনে আসে। কিন্তু আজকে কিছু বাস্তব কথা তুলে ধরতে চাই, যেগুলো আমি মনে করি যে গার্জিয়ানদের অবশ্যই দেখা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। একটা ডিসিশন নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। তো আজকের বিষয়টা কি, সেটা হচ্ছে যে কেন আপনারা কানাডা আসবেন না। তো আমি রিসেন্টলি দেখতেছি অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে আমার একটা মিনিমাম একটা টাকা আছে, এই টাকা নিয়ে আমার 10 লাখ টাকা আছে বা তার থেকে একটু কম টাকা আছে, আমি কানাডা চলে আসবো। তো আসার পরে কি, মানে এখন আপনার কাছে আর কোনো টাকা নেই, এরকম দেখতে পাচ্ছি যে আমার হাতে এই মিনিমাম টাকাটুকু নেই, আমি লোন করে ফ্যামিলি থেকে এই টাকাটা নিয়ে কানাডা চলে আসবো। ধরে নিলাম আপনি লোন করে 10 লাখ টাকা নিয়ে কানাডা চলে আসলেন, তারপরে কি? একদম ফ্যাক্ট থেকে বলি, কানাডার একাডেমিক ইয়ার স্টার্ট হয় সেপ্টেম্বর, যে কোনো ইয়ারের সেপ্টেম্বর মাস থেকে, হুইচ ইজ লাইক ফল। তাহলে আপনি সেপ্টেম্বরে টিউশন ফি দিলেন, সেপ্টেম্বরে টিউশন ফি দেওয়ার পরে আপনি যখন জানুয়ারি ইনটেকে আবার টিউশন ফি দিয়ে দেবে 4 মাসের মধ্যে। ইভেন দো আপনি যদি বলেন আপনি টিউশন ফি আর্ন করতে পারবেন, 4 মাসের মধ্যে তো টিউশন ফি আর্ন করা সম্ভব। কার্ডে আসার পরের দিন থেকে যদি কাজ শুরু করেন, তাতেও তো আপনার 4 মাসে প্লাস কাজ। সেপ্টেম্বরে আপনার পারমিশন কাজ করার পারমিশন আছে 20 ঘন্টা। তো 20 ঘন্টা যদি কাজ করেন, $15 যদি হয়, ইউজুয়ালি 15 টাকা সব জায়গায় নেই, টরন্টোতে আছে, অন্টারিওতে আছে, কিন্তু মনে করেন যে চাকরি তো পেতে হবে। তো 15 টাকা ধরলাম, 15 টাকা, তাও তো আপনার মনে করেন যে পার উইক আপনার আসতেছে 300। যদি 20 ঘন্টা টানা কাজ করেন আসার পরে থেকেই, তাহলে 4 মাসে যদি করেন কাজ, তাহলে 4 সপ্তাহ যদি কাজ করেন, তাহলে যে 1200, তার বরং 48, তাও হয়ে 5000 ম্যাক্সিমাম, যেটা সম্ভব না। আমি ধরে নিচ্ছি 4000 হইতে পারে, 4 থেকে 1200 ধরলাম 5000 আপনার ইনকাম। 5000 ইনকামও যদি হয় 1 মাসে, ওইখানে তো আপনার খরচ আছে, রাইট? আপনার খরচ যে আছে, এই খরচটুকু আপনার ধরে নিলাম যে আপনার 4 মাসে আপনি আসার পরে ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, ধরলাম যে 4 মাসে আপনার ধরে নিলাম আপনি খুব কম করে খরচ করলেও 3-3.5 হাজার খরচ হলো, তার হাতে আপনার 1500 আছে। এই 1500 যদি বাকি আপনার টিউশন যদি 10,000 থাকে, ফিজিবল না। আপনি ফুল টাইম স্টাডি করা অবস্থায় আপনার ইনকাম থাকতেছে মান্থলি ম্যাক্সিমাম, ধরে নিলাম যে আপনি যদি স্টুডেন্ট হিসেবে, যেটা গতানুগতিক, যেটা আমি বলছি আপনাদেরকে টিউশন ফি আর্ন করা যায়, সেটা হচ্ছে 10% ক্লিয়ারলি মেসেজ আছে। 10% মানুষটা আর্ন করতে পারে, 90% পারে না। তো ধরে নিচ্ছি আপনি এই 90% মধ্যে পড়তেছেন, তাহলে আপনি 1500, হ্যাঁ, তাহলে এই 1500 যদি আপনি মান্থলি ইনকাম করেন, 4,500, মানে 4,500 যদি আপনি বছরে ইনকাম, সরি 4 মাসে ইনকাম করলেন, তাহলে আপনার খরচ হয়ে গেল 3,000। বাকি থাকলো ধরে নিলাম খুব কম করে আপনি 3,000 খরচ করলেন, 1500 সেভ করে টিউশন ফি যদি আপনার 10,000 হয়, তাহলে আপনি বাকি 8,500 কেমনে দিবেন? সো আপনার কমপক্ষে, আপনি যদি কানাডা আসেন, আপনার কমপক্ষে মিনিমাম 1 বছরের একটা স্টাডি ফান্ড রেডি থাকতে হবে। 1 বছরের একটা স্টাডি ফান্ড রেডি থাকতে হবে, নাহলে আপনার কানাডা আসা মেক সেন্স করে না। দ্যাটস এ ক্লিয়ার মেসেজ টু এভরিওয়ান। হ্যাঁ, আমি বলি আর্ন করা যায়, দ্যাট ডাজ নট মিন যে আপনি দেশে কোনো টাকা রেখে আসবেন না। আমি সহায় সম্পত্তি, আমি যে কানাডা আসছি, আমি যে বলি আমি টিউশন ফি আর্ন করার চেষ্টা করতেছি, আমার আমার অর্গানাইজেশন ইজ পেইং মাই 50% উইথ ক্লজ, শর্ত প্রযোজ্য, দ্য পেইং মাই টিউশন ফি। তারপরে আমি সামারে কাজ করতেছি, তারপরে হচ্ছে যে আমি ক্রেডিট ট্রান্সফার করছি। সো আমি অনেক সিচুয়েশন ইমপ্লাই করে, কারণ আমার বিবিএমবি আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার একটা জিনিস আছে, বিধায় আমি পারতেছি। তো আপনি যদি ব্যাচেলারে আসেন, তা আমি এখন একটু একটু করে কোন কোন প্রোগ্রামে কার কী পরিস্থিতি হইতে পারে সেগুলো তুলে ধরবো, আপনার একটু চিন্তা ভাবনা করবেন। তো আমার এই জিনিসগুলো ছিল, তার মানে কি আমার দেশে টাকা পয়সা ছিল না? হ্যাঁ, আমার দেশে তো ফান্ডিং আছে, আমার ইনাফ টাকা পয়সা আছে দেশে, আমার এই ক্যাপাসিটিটুকু অবশ্যই আছে, বলে আমি কানাডা আসছি। আপনি যে যে জায়গায় যাবেন, আপনি তো আমার সর্বস্ব নিয়ে তো আর পানিতে নামতে পারবেন না, সিস্টেম করে বুঝে শুনে। তো আমি বুঝে শুনে আসছি রিসেন্টলি, আমার যদি কখনো এখানে ইফ আই ফেল টু ম্যানেজ এভরিথিং, হাউ কাম দে উইল লাইক, মানে আমাকে ওনারা সাপোর্ট দিবে, ডেফিনেটলি ফুল সাপোর্ট আছে। তো আপনার দেশে সাপোর্ট থাকতেই হবে, কোনো কোয়েশ্চেন না। আপনার যদি দেশে সাপোর্ট না থাকে, ইউ শুড নট কাম টু ক্যানাডা। আজকে স্ট্রেট মেসেজ দিলাম, শুড নট কাম টু ক্যানাডা। আচ্ছা, এখন বলি যে আসলে আমি এখন আবার প্রোগ্রাম অনুযায়ী যাব, তাহলে কোন, আমি ধরে নিলাম যে কানাডা ডিপ্লোমাতে যদি আসেন, একটা প্রোগ্রামে আসেন, তাহলে একটু কম প্রেশার ধরে নিচ্ছি ডিপ্লোমাতে। কারণ হচ্ছে যে ডিপ্লোমা কিন্তু আন্ডারগ্রেডের মতো লং কোর্স না, মাস্টার্সের মতো এত মানে প্রেশারের কোর্স না। তাহলে ডিপ্লোমাতে আপনি আসেন, কিন্তু ডিপ্লোমাতে আমরা সবাই জানি একটা কথা, আমরা শুনতেছি সব দিক থেকে, যে ডিপ্লোমাতে একটু ডিফিকাল্ট আপনার মানে ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট ধারণা করা হচ্ছে। কারণ স্বাভাবিক না যে আপনার আসলে যারা মাস্টার্স অ্যাপ্লাই করছে, পিএইচডি, তাদের প্রেফারেন্সটা একটু বেশি থাকবে, তাই না? ডিপ্লোমা
তো ডিপ্লোমা আসলে ডিপ্লোমাটা ভালো ভালো ইউনিভার্সিটি স্পেসিফিক কোনো আপনি স্পেসিফিক জায়গায় যদি অ্যাপ্লাই না করেন, মনে করেন আপনি একটা জায়গায় গ্রাফিক্সের কাজ করেছেন 5 বছর, আপনি ব্যাচেলার ছিল গ্রাফিক্সের উপরে, আপনি মাস্টার্সে ওই একটা ইউনিভার্সিটিতে অথবা ওই একটা জায়গায় একটা ডিপ্লোমা, এরকম তো আমি নর্মালি ডিপ্লোমা পিক করি না। আমাদের ডিপ্লোমা থেকে যে কানাডা আসবো একটা ডিপ্লোমা দিয়ে নিয়ে চলে আসি, এইভাবে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইলের সাথে খুব স্ট্রং হচ্ছে না। তো এই ডিপ্লোমাতে হ্যাঁ আসার পরে হয়তো বা ডিপ্লোমা করে আর আপনার ডিপ্লোমা দিয়ে খুব প্রেশারের ডিপ্লোমা, তাহলে আপনার টিউশন ফি আর্ন করা সম্ভব না। এখন যে এই ব্যাচেলারে টিউশন ফি উইচ ইজ লাইক কোয়াইট ইম্পসিবল, কারণ আপনাকে 4 বছর কন্টিনিউয়াস দিতে হবে, 4 বছর কন্টিনিউয়াস দিতে হবে। কারণ হচ্ছে 4 বছরে মনে করেন আপনার একটা ইউনিভার্সিটিতে ঢুকলেন, আপনার ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে, ধরলাম আপনার যে প্রোগ্রাম ওখানে আপনার 10,000 টিউশন ফি দিতে হবে। তো এরকম যে কোনোভাবে শেষ করে ফেলেন, 4 বছর আসলে কোনোভাবে শেষ হয় না। 4 বছর আপনাকে প্রপারলি পড়াশোনা করে একটা ব্যাচেলার কোর্সে এখানে আমরা জানি যে আসলে বছরে 2টা সেমেস্টার, একটা টার্ম ফ্রি থাকে, তাহলে এই 2টা সেমেস্টার অনেক পড়াশোনা থাকে, অনেক প্রেশার থাকে, অনেক কোর্স থাকে। তাহলে মনে করেন আপনার যে উইন্টারে আপনি ফলে আসলেন, সেপ্টেম্বরে আসলেন, আপনার টিউশন ফি সেপ্টেম্বরে আপনি দিলেন, ঠিক 4 মাস পরে আবার আপনাকে আরেকটা বিশাল টিউশন ফি দিতে হবে জানুয়ারিতে, তাহলে শেষ হয়ে গেল। তারপরে আপনি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শেষ করে সামার পাইলেন মে থেকে অগাস্ট, এই মে থেকে অগাস্টে 4 মাসে আপনি ইনকাম করলেন। এই 4 মাসে ইনকাম করে আবার আপনাকে 8 মাসের টিউশন ফি দিতে হবে, ওইখানে আবার 10-20 হাজার। আপনি ধরে নিলাম ইনকাম করেন 10,000, 12,000, 15,000, তাহলে আবার আপনাকে টিউশন ফি, আমি এভারেজ 10,000 বলতেছি, হইতে পারে আপনার টিউশন ফি কম, আপনি 5,000 যদি হয় আপনার জন্য ইজি, আপনি বেয়ার করে ফেলতে পারবেন। সামারে 10,000 ইনকাম করলে আপনার 5-10,000 টিউশন ফি দিয়ে দিলেন। কিন্তু আপনার যদি টিউশন ফি যদি বেশি হয়, 5,000 না হয় আর 10,000 হয়, 15,000 হয়, 16,000 হয় আপনার ইয়ারলি টিউশন ফি, আপনি কেমনে দিবেন বলেন? আচ্ছা ব্যাচেলারের কথা বলি, এখন মাস্টার্সের কথা বলি। ঠিক আছে, যারা আমরা গ্রাজুয়েশন শেষ করলাম, তারপরে তাহলে আমরা মাস্টার্সে আসলাম, আসার পরে টিউশন ফি দিব, মানে আমার টাকা পয়সা নাই। হ্যাঁ, আপনি যদি ফুল ফান্ডিংয়ে আসেন কানাডায়, ওয়ান থিং, আপনি যদি স্কলারশিপে আসেন, ওয়ান থিং, আপনার যদি ক্রেডিট ট্রান্সফার ধরে নিচ্ছে হবে না, যদি ক্রেডিট ট্রান্সফার করে মাস্টার্সটা ক্রেডিট ট্রান্সফার হচ্ছে না, তাহলে আপনি আসলেন একটা কোর্সে, তো আসার পরে যদি আপনার ফান্ডিং না থাকে, আপনি ভাবলেন যে কানাডা এসে সামহাও তুলে ফেলবেন। হ্যাঁ, অসম্ভব না, কিন্তু এটা সম্ভবও না, ফিজিবল। আমি সবসময় যেগুলো পজিটিভ কথা হলে আজকে নেগেটিভটা স্ট্রংলি বলি যে সম্ভব না। মাস্টার্সে এসে টিউশন ফি তোলা সম্ভব না। কেন সম্ভব না? আপনি যে একটা কানাডায় মাস্টার্সে খুবই স্ট্রাকচার, আপনাকে অনেক প্রেশার দেবে, কন্টিনিউয়াস প্রেশার রাখা হবে। এই প্রেশার রাখার পরে আপনি যখন কাজ করার চেষ্টা করবেন, নট কোন ওয়ার্ক, আপনার অনেক প্রেশার। কানাডায় মাস্টার্সে অনেক প্রেশার, এরকম যে আপনি হেসে গেলে ফেল করে ফেলবেন, ডিরেক্ট ফেল। এখানে কানাডায় ফেল করা মুখের কথা না, বাংলাদেশে একটা কোর্সে ফেল করা আর কানাডা ফেল করতে চিন্তাই করতে পারে না, অনেক টাকা ক্যাশ টাকা দিতে হবে আপনাকে, সম্ভব না। সো মাস্টার্সে এসে যদি আপনার কোর্স নিতান্তই দুধ ভাত না হয়, তাহলে এখানে আপনি ফুল টাইম স্টাডি করে অন্য দিকে পার্ট টাইম কাজ করে আর অল্প একটু সামারে আপনি যদি কাজ করে পুরাপুরি 2 বছরের, হ্যাঁ আপনি সামারে কাজ করলে হয়তো বা অনওয়ার্ডস একটা সেমেস্টারে টিউশন ফি তুলে ফেলতে পারবেন। কিন্তু আপনাকে দেশে যদি টাকা না থাকে, নিতান্তই একদম চোখ বন্ধ করে দেবে। এখন আমি আপনাকে বলতেছি না আপনি আমরা গ্রামের জমি জমা বিক্রি করে আপনার সর্বস্ব রেডি করে কানাডা আসেন, তাও কিন্তু এই জিনিসটার পক্ষপাতে আমি না। আপনার সর্বস্ব শেষ করে, দেশের মানুষের সর্বস্ব শেষ করে আপনি কানাডায় আসবেন, আমি কখনো কাউকে এটা সাজেস্ট করবো না, কখনোই না। রিসেন্টলি আমি এরকম একটা স্টোরি শুনি যে একজন পার্সন সরকারি চাকরিজীবী, তো উনি সিঙ্গেল মাম, ওনার হাজব্যান্ড নাই, সো সামহাও উনি হাজব্যান্ড নাই, উনি একা। তো ওনার একটা ছেলে আছে, তো ওনার ছেলেটা কানাডা আসতে চায়, তো ওনার হাতে কোনো ফান্ড নাই, কিন্তু ছেলেটা কানাডা যেতেই চায়। তো বিষয়টা হচ্ছে এরকম যে এরকম একটা সিচুয়েশন আসছে যে ব্যাচেলারের ছেলে আসবে, মা চাকরি ছেড়ে দিবে, উনি দেশে চাকরি ছেড়ে ওনার যে একটা টাকা আছে ওই একটা ফান্ডে সরকার থেকে যে টাকাটুকু পাবে ওই টাকাটুকু দিয়ে উনি ছেলেকে বিদেশ পাঠিয়ে দিবে। ডাজ দ্যাট মেক এনি সেন্স? আপনারা বলেন। আই উইশ আমার ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো, আমি স্ট্রংলি বলতাম না। ইভেন যদি ওনার ছেলে পারেও আমি সেটা বলবো না, কারণ ওনার ছেলে যদি না পারে তাহলে ওনার ওইখানে অপশন শেষ। ইন দ্য মিন টাইম বাংলাদেশে উনি সরকারি চাকরিজীবী, যেটা উনি পেনশনে গেলে উনি বিশাল টাকা পাইতেন, তো উনি 50%-এরও কম টাকা পাবেন, ওই টাকা পুরোপুরি দিলেন। উনার এখানে সর্বস্ব গেল, যদি উনার ছেলে ঠিকঠাকভাবে কাজ না করে, ওনার ছেলেকে আমি চিনি না, ওনার ছেলেও সর্বস্ব হারাবে। এরকম কখনো আমি রিস্কের কথা কখনো কাউকে বলবো না, কখনোই না, ডিরেক্ট না। এরকম কোনো যদি কেস আপনার হয়ে থাকে অবশ্যই না। এটা অন্যান্য আমরা ছোটবেলা থাকতে শুনতাম যে ওনার জমি জমা বিক্রি করে বিদেশে পাঠা দিয়েছে, ছেলে চলতেছে।
কানাডা এরকম লেবার ওয়ার্কের কান্ট্রি না, কানাডা হচ্ছে এডুকেশনের কান্ট্রি। আপনি পড়াশোনা করবেন, সিস্টেমেটিক ওয়েতে চলবেন, দেন ইউ ক্যান সেটেল আপ দিস ইন দিস কান্ট্রি। সো দিস ইজ এ ক্লিয়ার মেসেজ টু এভরিওয়ান। দেশে আপনার যদি ফান্ড রেডি না থাকে, 1 বছরের টিউশন ফি মিনিমাম রেডি না থাকে, শুড ডু নট কাম টু কানাডা। অথবা আপনি যদি আসেনও, চিন্তা ভাবনা করে আসবেন যে আপনার কোনো স্টেজে যদি কেউ সাপোর্ট দিতে পারে, সাপোর্টের দরকার হয়, চিন্তা ভাবনা করে আসবেন। যদি আপনি স্পাউস ভিসায় আসেন, হয়তো আপনার স্পাউস হয়তো বা ফুল টাইম কাজ করে কিছু একটা করতে পারে, কিন্তু আপনি তো স্পাউসকে রাইট অ্যাওয়ে নিয়ে আসতে পারতেছেন না, তাই না? কারণ আপনি আসার পরে 6-7 মাস পরে কবে আসবে আপনার স্পাউস আপনি জানেন না, যখন ভিসা পাবে। আর ইএসএল এ আসলে মনে করেন যে আপনি চলে আসলেন, আইএলসে ভালো না, আপনি কোনোভাবে চলে আসলেন, ইএসএল এ আসার পরে আপনার কাজ করার পারমিশন নাই, পার্ট টাইম স্টুডেন্ট থাকলে আপনি কাজ করার পারমিশন নাই, ইএসএল পাস করতে হবে, আরও 6-8 মাসের বিষয়। কারণ ইএসএল 4 মাসের কোর্স, 4 মাস পাস করার সাথে সাথে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না। এরকম অনেক বিষয় আদি আছে। তো এইসব মানুষদের কানাডা আসা উচিত না। স্ট্রেট ক্লিয়ার মেসেজ, যদি টাকা পয়সা রেডি না থাকে, কানাডা ইজ এ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি। আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন আমার অডিয়েন্স এত ছিল না। আমি চিন্তাও করি না আমার কন্টেন্ট কেউ দেখবে। আমি যখন প্রথম বলি যে কানাডা টিউশন ফি আর্ন করা যেতে পারে, তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আমি একটা মানুষ, আমার যে ইমেল অ্যাকাউন্ট ছিল, এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার চ্যানেলের নাম ছিল। আমি কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি নিজেকে আজ পর্যন্ত ইউটিউবার হিসেবে দাবি করি না। কারণ কি? কারণ হচ্ছে যে আমি তো জানতাম না আমাকে এত মানুষ আমার কন্টেন্ট দেখবে। এখন যেহেতু অনেকে আমার কন্টেন্ট দেখতেছে, সবাই আমার মেসেজটা ঠিক করে নিতে পারতেছে কিনা সেটা আমি জানি না। কারণ আমি অনেকে দেখতেছি যেটা আলোচনা করার কথা না সেটা আলোচনা হচ্ছে, যে যাদের টাকা নাই ওনারা কানাডা আসবেন। টাকা না থাকলে কানাডা একদমই আসবেন না। আপনি যদি পারবেন না আপনার 1 বছরের টিউশন ফি দিতে, আপনি আসবেন না। এর মানে এই না, আবারও বলতেছি, জমি জমা বিক্রি করে কানাডা আসার কান্ট্রি না। আশা করি আমার মেসেজটা ক্লিয়ারলি ডেলিভার্ড হয়েছে। এই মেসেজটার জন্য যদি আমার চ্যানেলের ভিউ থেকে শুরু করে আমার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশনও ক্রিয়েট হয়, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তব জিনিসটা আমার তুলে ধরতে হবে। হ্যাঁ, হয়তো বা আজকে আপনার ক্যাপাসিটি হচ্ছে না, একটা ফিউচার একটা টাইমে আপনার ক্যাপাসিটি হবে, ওয়েন ইউ উইল ফোকাস অন সামথিং। কানাডা কিন্তু এখনই যে আসতে হবে, 2021-এই আসতে হবে, 2020-এ আসে, নট নেসেসারিলি। এখন আমি ধরে নিচ্ছি অ্যাটলিস্ট 3টা বছর আছে কানাডা, আপনি নেক্সট 3টা বছর, এই যে গভর্নমেন্ট আছে, অ্যামেজিং গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট থাকা অবস্থায় আপনার সুযোগ থাকবে কানাডা আসার। সময় করেন, মেক এ প্ল্যান, প্রিপেয়ার এ ফান্ড, একটা প্ল্যান করেন, সুন্দর করে প্ল্যান করে গুছিয়ে আগাইতে থাকেন। আর আমি তো আছি, আমি আপনাদেরকে সময় সুযোগ করে দেবো, কখন কি আছে, ভালো কিছু যদি আসে সময় করে আপনাকে সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমি কন্টেন্টটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। হার্ট হওয়ার কিছু নাই, বাস্তব জিনিসটা তুলে ধরা উচিত, বাস্তব জিনিসটা অ্যাকসেপ্ট করা উচিত। তো আমি বাস্তব জিনিসটা তুলে ধরলাম, আশা করি আপনাদের অনেকের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।